প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার AKM ফজলে রাব্বী খান 1985 সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শিশুদের এবং ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা। আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখি যে বাবা মারা আসলে তাদের নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে ছোটদের মূত্রতন্ত্রের সমস্যাগুলো কি কি রয়েছে। সাধারণত এটা ব্রড হেডিংয়ে দুই ভাগে ভাগ করতে পারি। সাধারণত মেয়ে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয় এবং ছেলে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়। ছেলেদের বাবুদের ক্ষেত্রে যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে কমন সেটা হচ্ছে ফাইমোসিস। দেখা যাচ্ছে যে প্রিপিউস যেটাকে বলি আমরা, আমাদের পেনিসের সামনে যে এক্সটার্নাল স্কিন যেটা থাকে, অনেক সময় দেখা যায় যে সেটা সরু হয়ে যায়, প্রস্রাব ঠিক মতো করতে পারে না। পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চাটা প্রস্রাবের সময় কান্নাকাটি করছে কিন্তু প্রস্রাব ঠিক মতো হচ্ছে না। এটা একটা সমস্যা নিয়ে আসে। সেকেন্ড হচ্ছে যে অনেক সময় আনডিসেন্ডেন্ট টেস্টিস বলে থাকি, যে উনি এসে বলবে যে আমরা জন্মের পরে আমি খেয়াল করছি যে বাচ্চার যে অন্ডকোষটা এটা ঠিক থলিতে নেই, এটা উপরের দিকে উঠে আছে। এই একটা সমস্যা নিয়ে ওনারা আসে। অনেক সময় এটার সাথে ছেলে বাবুদের হার্নিয়াও থাকে। দেখা যাচ্ছে যে বলতেছে যে কান্নাকাটি করলে পরে দেখা যাচ্ছে যে একটা জায়গা ফুলে যাচ্ছে ইঙ্গুইনাল রিজনে বা স্ক্রোটাল রিজনে। এটা ছেলে বাবুদের একটা কমন সমস্যা নিয়ে তারা এসে থাকে। এছাড়া বাচ্চাদেরও প্রস্রাবে ইনফেকশনের সমস্যা নিয়েও এসে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মেয়ে বাচ্চারা অনেক সময় দেখা যায় ইনকন্টিনেন্স বলি আমরা, যে দেখা গেল যে প্রস্রাব হচ্ছে, দিনের বেলা উনি ঠিকমতো প্রস্রাব করছে, আবার রাতের বেলা দেখা যাচ্ছে বেড সোয়েটিং হচ্ছে বা বেড ওয়েটিং হচ্ছে, প্রস্রাব ঠিকমতো ধরে রাখতে পারছে না। এই সমস্যা নিয়েও এসে থাকে। প্রাথমিকভাবে লক্ষণ উপসর্গগুলো কি থাকে? সাধারণত দেখা যায় যে যদি আমরা বলি যে সেটা ফাইমোসিসের ক্ষেত্রে প্রস্রাব করার সময় দেখা যায় বাচ্চা কান্নাকাটি করবে এবং দেখা যাবে যে প্রস্রাবে আমরা বলি যে ড্রিবলিং বা প্রস্রাব ইনকন্টিনেন্স, কিছুক্ষণ পরপর দেখা যাবে প্রস্রাব জমে থাকবে এবং করবে, এবং খুব অনেক সময় চুলকানো হয় এবং তার গার্জিয়ানরা বলে যে বাচ্চাটা সব সময় দেখা যাচ্ছে কান্নাকাটি করছে এবং জড়সড় হয়ে আছে এবং বারে বারে ওই স্থানটাকে চুলকাচ্ছে। আর সেকেন্ডলি যদি আমরা দেখি যে অনেক সময় ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যেটা হয় ফিমেল বাচ্চাদের ক্ষেত্রে, ওরা বলে যে দিনের বেলায় উনি নিয়মিত প্রস্রাব করে কিন্তু দুই প্রস্রাবের মাঝখানেও কন্টিনিউয়াস দেখা যায় প্রস্রাব ঝরছে, এবং ঘুমানোর সময় দেখা যায় আমরা বলি যে নকটার্নাল এরিউরেসিস, যে ঠিকমতো উঠতে পারে না বা বেড ওয়েটিং করে ফেলে বা প্রস্রাব করে দেয়। এটা একটা প্রবলেম তাদের হয়। আর আরেকটা সমস্যা যেটা আমরা একটু রেয়ারলি দেখি আমরা বা ডায়াগনোসিস হয়, সেটা হচ্ছে যে যেটা বললাম যে কন্টিনিউয়াস ড্রিবলিং হয়, পরবর্তীতে আমরা ডায়াগনোসিস করে বের করি যে পোস্টেরিয়র ভালভ। দেখা যাচ্ছে যে উনি প্রস্রাব করতে পারছে বাচ্চা, কিন্তু সেটা যে ফ্লোতে করার কথা সে ফ্লোতে করছে না, আস্তে আস্তে সারাদিন অল্প অল্প করে প্রস্রাব করছে। আর আনডিসেন্ডেন্ট টেস্টিসের ক্ষেত্রে এই কমপ্লেইনটা প্রথম দিকে বাবা মারা করে যে জন্মের পর থেকে আমরা মানে অন্ডকোষের যে থলিটা আছে সেই থলিতে আমরা অন্ডকোষটা দেখতে পাচ্ছি না। আবার কোনো কোনো সময় রিট্রাক্টাল টেস্টিসের ক্ষেত্রে দেখা যায় যে যখন কান্নাকাটি করে তখন ওই অন্ডকোষটা থলিতে আসে, আবার যখন কান্না বন্ধ হয়ে যায় আবার উপরের দিকে চলে যায়, পেটের ভিতরে চলে যায়। এই ধরনের কমপ্লেইন সাধারণত করে। এই যে মূত্রতন্ত্রের সমস্যাগুলো, সেগুলো আসলে কোন বয়স থেকে শুরু হয়? সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা পোস্টেরিয়র ভালভ বলি, এটা অনেক সময় অ্যান্টিন্যাটাল ডায়াগনোসিস হয়। অনেক সময় দেখা যায় যে যখন মায়ের পেটে বাচ্চাটা থাকে, আলট্রাসোনোগ্রাম তো অনেকবার করা হয়। আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায় যে বাচ্চাটার ব্লাডারটা ফুলে আছে বা হাইড্রোইউটেরোনেফ্রোসিস সেই সময় ডায়াগনোসিস হয়ে থাকে। আর জন্মের পর সাধারণত
যারা যে সমস্ত বাবা মা একটু শিক্ষিত বা যারা একটু অবজার্ভ করেন তারা অনেক সময় আনডিসেন্ডেন্ট টেস্টিসটা ইজিলি তারা সর্ট আউট করতে পারেন। আর ফাইমোসিসটা আসলে কিছুদিন পর থেকে ডেভেলপ করে দেখা যায় 2-2.5 মাস বা 3 মাস থেকে অনেক সময় ফাইমোসিসের যে প্রবলেমটা সেটা অনেক সময় দেখা যায়। আনডিসেন্ডেড টেস্টিস, সেক্ষেত্রে আসলে এই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো আমরা। শিশু বাচ্চা পেটে যখন থাকে তখন থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এই পর্যন্ত এই একটা জার্নি থাকে টেস্টিসের। সেটা হচ্ছে যে সেটা প্রথমে অ্যাবডোমেন বা পেটের ভিতরে থাকে এবং আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে এসে এবং একটা নালী বলি ইনগুইনাল ক্যানেল ওইটা দিয়ে এসে আমাদের স্ক্রোটামে এসে হাজির হয়। তো এগুলো ভেরিয়াস ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরগুলো আসলে এটার জন্য দায়ী। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা বলি গোবার্নিকুলাম টেস্টিস, মানে হচ্ছে যে স্ক্রোটামে একটা ফাইব্রাস ব্যান্ডের মতো থাকে যেটা টেস্টিসের নিচ পর্যন্ত লাগানো থাকে। এটা বয়সের সাথে সাথে এটা পুল করতে করতে এটা অ্যাবডোমেন থেকে হয়তো পেট থেকে এটা স্ক্রোটাম পর্যন্ত আসে। সেকেন্ড হচ্ছে যে হরমোনাল ফ্যাক্টর, যদি বাচ্চার ক্ষেত্রে সেই টেস্টোস্টেরন হরমোন যদি এডুকেট না থাকে সেক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হতে পারে যে ওই অন্ডকোষটা ঠিক জায়গা মতো নেই। আচ্ছা, থার্ড হচ্ছে যে অনেক সময় অ্যাবডোমিনাল প্রেশার বা অন্যান্য অ্যাডিশন, আমরা বলি যে রেট্রোপেরিটোনিয়াল অ্যাডিশন যদি থাকে বা কোনো কারণে যদি টেস্টিসের সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব ইন্টিমেটলি অ্যাটাচ থাকে সেক্ষেত্রে অনেক সময় আছে যে সেটা পেটের ভিতর থেকে বাইরে আসতে পারে না। আরও কিছু কিছু ফ্যাক্টর আছে এর মধ্যে আমাদের অন্ডকোষের সাথে আমরা বলি যে টেস্টিকুলার ভেসেলস, কিছু রক্ত নালী থাকে, যদি এই নালীগুলোর লেন্থ যদি প্রপারলি না হয়, যদি কোনো কারণে শর্টেনিং হয় তাহলেও হতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যেটা ভাস ডিফারেন্স বলি, যেটা শুক্রাশয় শুক্রনালী, সেটা যদি কোনো কারণে শর্ট থাকে বা এটা যদি কনজেনিটাল অ্যাবসেন্স থাকে সেক্ষেত্রে অনেক সময় এই আনডিসেন্ডেন্ট টেস্টিস যেটা অন্ডকোষটা উপরের দিকে থাকে সেটা সম্ভাবনা অনেক সময় থেকে যায়। নিশ্চয়ই। ছোটদের মূত্রতন্ত্রের অনেকগুলো সমস্যা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, কোন কোন রোগের জন্য কোন কোন কারণগুলো দায়ী? আচ্ছা, এখন এগুলো হচ্ছে ভেরিয়াস ফ্যাক্টর থাকে, যেমন যেটা আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এটা আসলে একটা কনজেনিটাল ডিফেক্ট। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মূত্রথলির ঠিক নিচের দিকে এবং মূত্রতন্ত্রের এখানে বা মূত্রনালীর দিকে একটা ভালভের মতো থাকে, এটা কিন্তু কনজেনিটালি মানে ক্রিয়েটেড। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো কারণে এটা থেকে থাকে তাহলে এটা আফটার বার্থ সে ড্রিবলিং করতে থাকে। তো এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে যে এই আনডিসেন্ডেন্ট টেস্টিসের কথা যেটা বললাম, যে অনেক সময় দেখা যায় যে যদি প্রিমেচিউর বার্থ হয়, যে বাচ্চাটা হওয়ার কথা ছিল 40 উইক্সের মধ্যে, কিন্তু দেখা গেল সেটা কোনো কারণে 35 বা 36 উইক্সের দিকে হয়ে গেল, সেক্ষেত্রে অনেক সময় কনজেনিটাল ম্যালফরমেশন বা কনজেনিটাল বিভিন্ন অ্যানোমালির ক্ষেত্রে এই আনডিসেন্ডেন্ট টেস্টিসটা অ্যাসোসিয়েটেড সিমটম হিসেবে থাকে, যে প্রিমেচিউর বার্থে এটা একটা ফ্যাক্টর। চিকিৎসকের শরণাপন্ন হলো, পরবর্তীতে আপনারা কিভাবে নির্ধারণ করেন যে কোন সমস্যা হয়েছে? এখানে যেমন অ্যান্টিনাটাল হাইড্রোনেফ্রোসিস, এটা আমরা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভের ক্ষেত্রে প্রথম দিকে খেয়াল করি। তখন রিপিটেড আলট্রাসোনোগ্রাম করার পরেও যখন আমরা দেখি যে না, প্রস্রাব করার পরে মানে আলট্রাসোনোগ্রাম বা কিউবি এমসিসি পিভিআর করার পরে দেখা যাচ্ছে অনেক পরিমাণ প্রস্রাব মূত্রথলিতে জমে আছে, তখন আমরা সেই মেল বেবিদের ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে এটা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হতে পারে, মানে ইউরেথ্রার উপর দিকে একটা দরজার মতো যেটা দিয়ে আসলে মানে ইন্টিগ্রেটলি মানে প্রস্রাব আসতে বাধা দেয়, সহজে আসতে দেয় না, ওয়ান ওয়ে ভালভ বলি। তো এটার ক্ষেত্রে আরেকটা পরীক্ষা আমরা করি অনেক সময়, আরজিএমসিউ বা ভয়েডিং সিস্টিউরেথ্রোগ্রাম বলি। এই ডাই টেস্টটা করলে আমরা পুরো ব্লাডারটা আমরা দেখতে পারি কোথা থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হলো, এবং যদি তার হাইড্রোনেফ্রোসিস থাকে বা দেখা যায় যে ভেসিকুলারি রিফ্লাক্স বলি, যে মূত্রথলি থেকে ইউরিনটা সেটা কিডনি বা বৃক্কনালীর মাধ্যমে সেটা কিডনিতে গিয়ে পৌঁছেছে, তখন ওই আরজিএমসিতে ভয়েডিং সিস্টিউরেথ্রোগ্রামে আমরা সাধারণত এটা দেখে আমরা ডায়াগনোসিস করি যে তার নিশ্চয়ই এখানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে কিছু আছে যে দেখে আমরা ডায়াগনোসিস করি, যে যদি যেটা ফাইমোসিস থাকবে, যেটা হচ্ছে যে প্রিপিউসটা একদম স্ট্রিকচার হয়ে থাকবে, সেটা যখন পেশেন্ট আসে বলে যে প্রস্রাব করার সময় কান্নাকাটি করে, তখন আমরা দেখি যে এটা ফাইমোসিস, মানে হচ্ছে যে পেনিসের যে সামনের অংশটা সেটা দেখা যাচ্ছে না, সামনের দিকে আপনার দেখা যাচ্ছে যে প্রিপিউসটা আটকে আছে, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি এটা ফাইমোসিস। আর আরেকটা যেটা হয় যে আমরা বলি ইউরিনারি ইনকন্টিনেন্স, এটা মেলের ক্ষেত্রে হতে পারে, ফিমেলের ক্ষেত্রে হতে পারে, বাট ফিমেলের ক্ষেত্রে এই ইউরিনারি কন্টিনেন্সটা মোস্ট লাইকলি কমন। সেক্ষেত্রে আমরা আইভিউ করি অনেক সময় আমার ইউরোগ্রাম করি, যদি কোনো অ্যাবনর্মাল কমিউনিকেশন থেকে থাকে বা ইউরেটার যেটা আমরা বলি বৃক্কের নালী, সেটা যদি মূত্রথলিতে ওপেন না করে অন্য কোথাও ওপেন করে,
তাহলে কিন্তু এই ধরনের কন্টিনিউয়াস ইনকন্টিনিউয়াস হতে থাকে। তো এটা ওই স্পেশাল ওই পরীক্ষার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। অভিভাবকদের ছোট বয়সের বাচ্চারা যারা থাকে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির বিষয় রয়েছে, কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা? আচ্ছা, সাধারণত যে কোনো মেল ফিমেল বাচ্চা হোক, বাচ্চাদের ক্ষেত্রে আসলে অভিভাবকরা খুব কনসার্ন, তারা খুব দুশ্চিন্তায় থাকে যে স্যার এরকম একটা সমস্যা হলো, আমরা আসলে কি করতে পারি। তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা তার ফাদার মাদারকে একসাথে করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যেমন আমাদের স্পেশাল কাউন্সিলিং থাকে আনডিসেন্ডেন্ট টেস্টিসের ক্ষেত্রে। আমরা পেশেন্ট যে তার বাবা এবং মা দুজনকেই বলে থাকি যে এটা যদি আর্লি তাদের অপারেশনটা করা যায়, সাধারণত আমরা বলি 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে যদি আনডিসেন্ডেন্ট টেস্টিসের অপারেশন করা হয়, মানে টেস্টিসটা যত উপরেই থাকুক না কেন, এটাকে যদি তার স্ক্রোটামে বা ওই আমরা বলি যে থলিতে যদি নামিয়ে নিয়ে আসা যায়, তাহলে পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি এবং পরবর্তীতে এই যে হিস্টোলজিক্যাল যে চেঞ্জ হয়, মানে অন্ডকোষে যে ধরনের হিস্টোলজি চেঞ্জ, এই চেঞ্জগুলো হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং নর্মালি যেরকম বড় হলে যেমনটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে সক্ষমতাগুলো থাকে, সেই সক্ষমতাগুলোও কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে তাদেরকে ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনারা অবশ্যই 1.5 থেকে 2 বছরের মধ্যে বা 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনি অপারেশনটা করিয়ে ফেলবেন। নিশ্চয়ই। ছোটদের মূত্রতন্ত্রের সমস্যাগুলোর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? এইগুলো যখন হয় এক একটা মানে প্রবলেমের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো এক এক রকম। যদি দেখা যায় যে তার ফাইমোসিস হয়েছে, সেক্ষেত্রে আমরা বলি যে আর্লি সার্কামসিশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। তার মানে হচ্ছে যদি এটা বাংলা যদি বলি যে মুসলমানি করে ফেলা, তাহলে দেখা যায় যে এই প্রবলেমটা চলে যায়। সেকেন্ডলি যদি আমরা আনডিসেন্ডেন্ট টেস্টিসের ক্ষেত্রে বলি, এখানে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টের অপশন আসলে কম। যদি প্রিমেচিউর তার বেবি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম 1 বছরের মতো ওয়েট করার জন্য, যে এটা কি টেস্টিসকে ডিসেন্ড করে কিনা দেখার জন্য। যদি 1 বছরের মধ্যে ডিসেন্ড না করে, সাধারণত প্রথম 3 মাসেই আমরা বুঝে ফেলি। তারপর যখন আর ডিসেন্ড করে না, তারপর 1 বছর পর্যন্ত আমরা ওয়েট করি। না করলে পরে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এটা অপারেশন করিয়ে ফেলি। সাধারণত টেস্টিসটাকে নিচে নিয়ে এসে ওইখানে ফিক্স করে দেওয়া হয়। লেনদেনিং করে অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারগুলো অনেক সময় কনস্ট্রিক্টেড থাকে, সেগুলোকে আমরা রিলিজ করে নামিয়ে নিয়ে আসি। আচ্ছা, থার্ড হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমরা স্পেশাল পারপাজের কথা বললাম, যে পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল যে ইউরেটেরিক অরিফিস বা মূত্রনালীটা ফিমেল বেবিদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে মূত্রথলিতে ওপেন করার কথা, সেখানে না করে অন্য একটা জায়গায় ওপেন করেছে, তাহলে সেটা উপযুক্ত সময়ে আমরা এটাকে বলি ইউরেটেরোনিওসিস্টোস্টমি, মানে ইউরেটারটাকে কেটে আবার হচ্ছে মূত্রথলি যে জায়গাতে থাকলে পরে তার মূত্রের স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হবে না, ঠিক থাকবে, সে জায়গায় আমরা অপারেশন করে লাগিয়ে দিই। আরেকটা কমন সমস্যা নিয়ে অনেক সময় আসে, যে অনেকেই আসে যে স্যার আমার বাচ্চার বয়স তো 5 বছরের বেশি হয়ে গেল, কিন্তু এখনও দেখা যাচ্ছে সে রাতে প্রস্রাব করে দিচ্ছে। তো এই সমস্যাটা অনেক সময় দেখা যায় যে সমাধান করার জন্য আমাদের কাছে আসে যে স্যার এটা কি করা যায়। তো আমরা ওই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে প্রথম দিকে একটু কাউন্সেলিং করার চেষ্টা করি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে এই যে বায়োলজিক্যাল ক্লকে তাদেরকে সাড়া দেওয়া এবং নির্দিষ্ট টাইমে ভয়েডিং করা, এটা আসলে হয়ে ওঠে না। এই জন্য প্রথম দিকে তাদের এই বায়োলজিক ক্লকটা যেন ঠিকমতো পালন করা হয়, সেজন্য ওনাদেরকে বলা হয় যে আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর বাচ্চাকে রাতের বেলা উঠে প্রস্রাব করার ট্রেনিং, ব্লাডের ট্রেনিংটা করানোর চেষ্টা করবেন। এটা করতে থাকলে এক সময় তার মধ্যে চলে আসে। তারপরে যদি না হয়, সেক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে চেষ্টা করি যে কীভাবে এটা কমানো যায়। সেক্ষেত্রে প্রথম দিকে আমরা সাধারণত কিছু ওষুধ দিই, যেমন মিনারেল মেল্ট, মানে হচ্ছে ভেসোপ্রেসিন টাইপের ওষুধ দিই। তারপরে যদি না হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় ইমিপ্রামিন ইউজ করি দ্য লাস্ট রিসোর্ট হিসেবে। নিশ্চয়ই। ছোটদের মূত্রতন্ত্রের যে সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো নিয়ে আরও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে।
সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা যাদের হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতিও গ্রহণ করা হয়েছে, পরবর্তী জীবনে সেই ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা হবে? আমরা যখন কোনো একটা অপারেশন করি, কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। আমি একটা মেডিসিন দিয়ে দিলাম, ওনাকে আমি বললাম যে আপনি নির্দিষ্ট সময় পর পর আমার কাছে আসবেন এবং চেক আপ করে যাবেন, সেটা খুব সহজ। কিন্তু যখন কোনো পেশেন্টের, যেমন পোস্টেরিয়র ভালভের ক্ষেত্রে আমি একটা মূত্রনালীর ভিতর দিয়ে এন্ডোস্কোপিক্যালি, যেটাকে আমরা বলি যে ফালগারেশন করি, ওই ভালভটা আমরা কেটে দিই। পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে কাটার পরেও তার প্রবলেমটা রয়ে যায়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটু বিব্রতকর হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক্সপ্লেইন করতে হয় যে কেন তার এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট অনেক পরে আসে এই ট্রিটমেন্টগুলো করার জন্য, অলরেডি দেখা যায় মূত্রথলিতে অনেক ধরনের চেঞ্জ চলে আসে, ট্রাবিকুলেশন বা সার্কুলেশন চলে আসে। সেক্ষেত্রে কিন্তু অপারেশন করার পরেও আপনার কাঙ্ক্ষিত যে আমরা ট্রিটমেন্ট বা কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা পেতে চাচ্ছি সেটা কিন্তু হয় না, তার সিমটম কিন্তু পারসিস্ট করে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে নেক্সট একটা আরও ইনভেসিভ একটা প্রসিডিউরে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনার একটা অপারেশন হওয়ার পরে অবশ্যই 3-4 সপ্তাহ পরে বা 1.5 মাস পরে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে, বা 3 মাস পরে দেখা গেল ভয়েডিং সিস্টেরিওথোগ্রাম, এগুলো করে আপনি আমাকে দেখাবেন যে ওর এটা সিস্টেমটা কি ঠিক আছে কিনা। আর যেগুলো হচ্ছে যে নন ইনভেসিভ আরও কিছু প্রসিডিউর আছে, সেগুলো করলে আমরা সাধারণত 1-1.5 মাসের মধ্যে আসতে বলি। আর যদি আনডিসেন্টেড টেস্টিসের ক্ষেত্রে আমরা বলি যে আমরা এটা অপারেশন করে দেওয়ার পরে সাধারণত 7 থেকে 14 দিনের মাথায় আমরা একটা ফলো আপ দিই। এরপরে হয়তো 1.5 মাস বা 3 মাস পরে আরেকটা আলট্রাসোনোগ্রাম করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ইটস ভেরি ওকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য।
আপনাকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbd.com এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।